ওয়েলকাম স্টুডেন্ট, ক্লাস 9 এর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি। আজ থেকে তোমাদের সামনে ইউটিউব প্ল্যাটফর্মের মাধ্যমে ভৌত বিজ্ঞান পড়ানোর জন্য চলে এলাম। তোমাদের এতদিনে হয়তো কিছু পড়াশোনা এগিয়েও গেছে, তা আমি তোমাদের দ্রবণ চ্যাপ্টার থেকে পড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। পরপর যাবে, তারপর আগে যে দুটো চ্যাপ্টার কেমিস্ট্রির আছে, তার আগে ফিজিক্সের আছে, সেগুলো পরে হবে। তাহলে আমি প্রথম শুরু করছি দ্রবণ। তাহলে চলো শুরু করা যাক দ্রবণ। দ্রবণ দ্রবণ কথাটা শুনলেই আমাদের মনে প্রশ্ন আসে, তাহলে এটা কি জিনিস? দ্রবণ আগে ছোটবেলা থেকে শুনে আসছি কি না মিশ্রণ, এই সমস্ত নামগুলোর সঙ্গে পরিচিত আছি। দ্রবণ নামটার সঙ্গে পরিচিত হয়তো আমরা অনেকেই অনেক দিন ধরেই ছিলাম না। তা দ্রবণটা কি? দ্রবণ আর কিছুই নয়, দ্রবণ কিন্তু এক ধরনের মিশ্রণ। কিন্তু মিশ্রণের আগে আরেকটা কথা কিন্তু লাগাতে হবে তোমাকে, কি? সমসত্ব মিশ্রণ। তাহলে দ্রবণের আরেকটা নাম আমরা বলতে পারি সমসত্ব মিশ্রণ। সমসত্ব মিশ্রণ। এখন দ্রবণ কথাটা বললে সমসত্ব মিশ্রণ চলে আসছে। তাহলে সমসত্ব ছাড়াও আরো কিছু মিশ্রণ কি হয়? ইয়েস, অসমসত্ব মিশ্রণ। তা অসমসত্ব মিশ্রণ কি অনেক রকম হয়? আর সমসত্ব মিশ্রণ কি একরকমই হয় না অনেক রকম হয়? এইবার সেই প্রসঙ্গে আমরা আসি। দ্রবণ কয় প্রকার হতে পারে? দ্রবণ কয় প্রকার সেই প্রসঙ্গে আসার আগে আমরা বলি, দ্রবণকে আমরা বলবো প্রকৃত দ্রবণ। অ্যাকচুয়ালি দ্রবণ যে চ্যাপ্টারটা আছে তোমাদের, সেই চ্যাপ্টারে প্রথমে আমরা শিখবো প্রকৃত দ্রবণ। মানে দ্রবণ মানে প্রকৃত দ্রবণ, অর্থাৎ সমসত্ব যে মিশ্রণ, অন্তত দুটো পদার্থের মিশ্রণ হতে হবে যেটা সমসত্ব হবে। অর্থাৎ সেই মিশ্রণটার যে জায়গায় তুমি হাত দেবে, যে জায়গায় থেকে তুমি কোনো জিনিস পরীক্ষা করবে, সেই জায়গায় তাদের যে অনুপাত সেটা নির্দিষ্ট থাকবে। তাদের যদি গন্ধ থাকে সেই গন্ধটা নির্দিষ্ট হবে, তাদের যদি কালার থাকে সেই কালারটাও কিন্তু নির্দিষ্ট যা থাকবে। অর্থাৎ প্রত্যেক জায়গায় একই ধরনের কালার কিন্তু সেগুলো দেখাবে। দ্রবণ বললে আমরা তিন ধরনের দ্রবণ পাই। এক হচ্ছে প্রকৃত দ্রবণ, দুই হচ্ছে কোলয়েড, আর তিন নম্বর হচ্ছে প্রলম্বন। প্রলম্বন তিনটের মধ্যে পার্থক্য কি? প্রকৃত দ্রবণ মানে দুটো অংশ থাকবে। কি অংশ? প্রকৃত দ্রবণের দুটো অংশের মধ্যে একটা থাকবে কি না, একটা থাকবে দ্রাবক, আর আরেকটা অংশ থাকবে দ্রাবক। কোলয়েডের মধ্যেও কিন্তু দুটো অংশ থাকবে, তবে সেই নামটাকে দ্রাবক বা দ্রাব বলবো না আমরা, সেই নামটাকে বলতে হয় বিস্তার মাধ্যম। বিস্তার মাধ্যম আর বিস্তৃত দশা। বিস্তৃত দশা। প্রকৃত দ্রবণে যেটাকে আমরা দ্রাবক বলি কোলয়েডের ক্ষেত্রে, সেই জিনিসটাকে আমরা বলি বিস্তার মাধ্যম। প্রকৃত দ্রবণে যেটা দ্রাবক সেটা হচ্ছে কোলয়েডের বিস্তৃত দশা। এখন দ্রাবক আর দ্রাব একটা দ্রবণের মধ্যে চিনব কি করে? ধরো আমি তোমার বাড়ি গেছি, স্যার এসছে বাড়িতে, স্যার কি খাবেন? গরমকালে গেছে, আচ্ছা লেবু চিনি দিয়ে শরবত করে নিয়ে আই বলে দিলাম, তুমি শরবত করে নিয়ে আসলে। এই যে শরবতটা করে নিয়ে আসলে, তুই বলে স্যার লেবু তো পাইনি স্যার, চিনি আর জল দিয়ে আপনাকে শরবত করে দিলাম। এই যে চিনি জলের শরবত তুমি আমাকে করে দিলে, এটাই তো আমাকে দ্রবণ দিলে এবং প্রকৃত দ্রবণ দিলে। প্রকৃত দ্রবণ। তোমার বাড়িতে ভাত রান্না হয়েছে, ভাত রান্নার পর যে ফ্যানটা আছে, ফ্যানটা করে মা বললো যে যা ফ্যানটা তো তোমাদের বাড়িতে সাপোজ ধরো গরু আছে বা ছাগল আছে,
গৃহপালিত, সেগুলোকে তুমি দিয়ে আসতে গেলে সেই ফ্যানটা নিয়ে গিয়ে, সেই ফ্যানটা কিন্তু কি, হাতের ফ্যানটা কিন্তু কলয়েড। অর্থাৎ বাড়িতেই দেখো আমাদের তৈরি। আর চা খাও তোমরা সবাই সকালবেলা উঠে, বিকেলে ঘুম থেকে বা স্কুল থেকে ফিরে চা তো খাও, সেই চাটাও কিন্তু কি, কলয়েড। দুধ খাও, গরুর দুধ, দুধটাও কিন্তু কলয়েড। দ্রবণের তো শেষ নেই, স্যার দ্রবণের শেষ নেই। ইয়েস, তুমি কোল্ড ড্রিঙ্কস খাও, স্যার খাই, দ্রবণ। তুমি নুন জল খাও, না স্যার এমনি খাই না, কেউ জোর করে খাই দিলে, অসুখ বিসুখ করলে খাই, দ্রবণ। চিনি জলের শরবত, দ্রবণ। তুমি বাড়িতে পিতলের থালা ব্যবহার করো ঠাকুরকে পুজো দেওয়ার জন্য? হ্যাঁ স্যার ব্যবহার করি। পিতলটা কিন্তু এক ধরনের দ্রবণ। বলছেন কি দ্রবণ মানে তো জানতাম তরল পদার্থ কিছু একটা হবে না, দ্রবণ মানে তরলের কোনো ব্যাপার নেই। দ্রবণ মানে কিন্তু কঠিন পদার্থ দ্রবণ হতে পারে, মানে দুটো অন্তত কঠিন পদার্থ ওর মধ্যে আছে। পিতলের মধ্যে কি আছে, দুটো কঠিন পদার্থ, দুটো ধাতু আছে। তা এইরকম আমরা সব আসবো ওগুলোতে, দ্রবণের প্রকারভেদ এগুলো সব আসবো। দ্রবণ মানে দুটো গ্যাসও হতে পারে, যেমন ধরো বায়ু, বায়ুর মধ্যে অনেকগুলো গ্যাস থাকে, বায়ু কিন্তু একটা দ্রবণ। তাহলে দ্রবণের মধ্যে দুটো অংশ আর একটু আগে বললে কি না, দ্রাবক আর দ্রাবক। তা বায়ুর মধ্যে তো স্যার অনেকগুলো গ্যাস আছে, কার্বন ডাই অক্সাইড আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, জলীয় বাষ্প আছে, এই আছে তা আছে। দ্রাবক কোনটা, দ্রাবক কোনটা স্যার? দেখো দ্রাবক কিন্তু একজন হবে যদি তিনটে পদার্থ মিলে একটা পদার্থ তৈরি হয়, মিশ্রণ তৈরি হয়, সমসত্ব মিশ্রণ তৈরি হয়, মানে প্রকৃত দ্রবণ তৈরি হয়, তাহলে কিন্তু দ্রাবক একটাই হবে। দ্রাবক কিন্তু একাধিক হতে পারে একটা দ্রবণের মধ্যে। বায়ুর কথা যদি ধরো, বায়ুর মধ্যে সবচেয়ে বেশি কোন গ্যাসটা থাকে বলতো? নাইট্রোজেন, তাই তো? নাইট্রোজেন সবচেয়ে বেশি থাকে, নাইট্রোজেন। এই নাইট্রোজেনটা কিন্তু কি হবে না, নাইট্রোজেনটাই কিন্তু দ্রাবক। অর্থাৎ এখানে দ্রাবক হবে কে, নাইট্রোজেন। নাইট্রোজেন দ্রাবক। তাহলে দ্রাবকে স্যার অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, তারপর সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, দূষিত গ্যাস যেগুলো বায়ুতে থাকে সেগুলো সবই কিন্তু দ্রাবর মধ্যে পড়ছে। তাহলে আমরা একটা জিনিস বুঝে ফেললাম যে দ্রাবক মানে পরিমাণে বেশি থাকবে, দ্রাব মানে পরিমাণে কম থাকবে। এটা কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল। আমরা কিন্তু এখনো প্রকৃত দ্রবণে আছি। প্রকৃত দ্রবণে তাহলে দ্রাবক আর দ্রাবক দুটো যে জিনিস আছে, সেই জিনিসটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে এতক্ষণ আশা করি। দ্রাবক মানে পরিমাণে সেটা বেশি থাকবে, আর দ্রাব মানে পরিমাণে সেটা কম থাকবে। এটা যে বেসিক ব্যাপার, তবে এর হেরফের কিছুটা হয়, আমরা সেই ব্যাপারে আসছি। দ্রবণ তুমি যখন বানালে, ধরো চিনি আর জলের দ্রবণ বানালে, দূর থেকে যদি তোমাকে বলে না দেওয়া হয়, তুমি কি ভাববে ওটা কি চিনি আছে না জল আছে? তুমি বলবে স্যার জল আছে, কারণ চিনি জলের শরবতটা জলের মতো দেখতে, চিনির মতো দেখতে না। তাহলে দ্রবণের ভৌত অবস্থাটা কার মতো? জলের মতো। তাহলে জলটা কিন্তু দ্রাবক। ধরো অ্যালকোহল আর জল দুটো মিলে তুমি দ্রবণ তৈরি করেছো। অ্যালকোহল নিয়েছো 100 ml, জল নিয়েছো 50 ml, তাহলে অ্যালকোহল বেশি আছে। দুটোই তরল পদার্থ, অ্যালকোহলও তরল পদার্থ, জলও তরল পদার্থ। সেক্ষেত্রে কিন্তু দুটোই যদি তরল হয়, তাহলে যে যার পরিমাণটা বেশি থাকবে সেটাই হবে দ্রাবক। কিন্তু যদি উল্টো হয়ে যায়, ধরো তুমি নিয়েছো 40 গ্রাম জল আর 50 গ্রাম পটাশিয়াম নাইট্রেট। 40 গ্রাম জল নিয়েছো, 40 গ্রাম জল, আর নিয়েছো 50 গ্রাম পটাশিয়াম নাইট্রেট, KNO3, একটা লবণ মিশিয়ে দিয়েছো। দূর থেকে তুমি বললে, আমি বললাম এই নিয়ে আয় তো বাবা ওটা, তুমি নিয়ে আসলে। তুমি ধর কিছু জানো, তুমি কি বলবো ওটার মধ্যে কি আছে? পটাশিয়াম নাইট্রেট কোনো কালার নেই, বলে স্যার জল আছে, গন্ধও নেই। তাহলে যে দ্রবণটা তার ভৌত অবস্থা কার মতো হলো? জলের মতো। তাহলে এখানে দ্রাবকটা কি হবে? দ্রাবক কিন্তু স্যার জলই হবে। ঠিক বলেছো, একদম ঠিক, এখানে জলই হবে। যদিও দেখো জলটা কিন্তু কম আছে। তাহলে দ্রাবকের ভৌত অবস্থা হবে কার মতো? দ্রবণের মতো। যদি দুটো দ্রাবক, মানে দ্রাবক এবং দ্রাবক দুজনের ভৌত অবস্থা সেম হয়, মানে দুটোই
কঠিন হয় বা দুটোই তরল হয়, দুটোই গ্যাস হয়, সেক্ষেত্রে অবশ্য কোনো রকম চিন্তা করার দরকার নেই। যার পরিমাণ বেশি সেটাই হবে দ্রাবক, যার পরিমাণ কম বা যাদের পরিমাণ কম সেগুলো হবে দ্রাবক বা সেটি হবে দ্রব। তোমরা একটু আগে জেনে গেছো দ্রাবক কিন্তু দ্রবণে একটাই থাকবে আর দ্রব কিন্তু একাধিক থাকতে পারে। ঠিক আছে, এবার দেখো আমরা আসছি কলয়েডের ক্ষেত্রে। কলয়েডের দুটো অংশ, বিস্তার মাধ্যম আর বিস্তৃত দশা। কলয়েড এবং প্রকৃত দ্রবণ এটা কিন্তু স্থায়ী। ধরো তুমি চিনি জলের শরবত বানিয়ে খেলতে চলে গেলে, খেলে টেলে এলে 2 ঘন্টা, চিনি জলের শরবতটা কিন্তু মিষ্টিই থাকবে ততক্ষণ পর্যন্ত এবং সমান মিষ্টি থাকবে। তুমি একটা স্ট্র দিয়ে প্রথমে একদম উপর থেকে জলটা খেলে, তারপরে মাছ থেকে খেলে, তারপরে একদম নিচ থেকে খেলে, দেখবি একই রকম মিষ্টি লাগছে। যদি একই রকম মিষ্টি না লাগতো তাহলে বলতাম যে দ্রবণটা তুমি বানিয়েছো, চিনি জলের যে শরবতটা তুমি বানিয়েছো সেটা কিন্তু সমসত্ব হয়নি। যেহেতু একই রকম মিষ্টি লাগছে তার মানে যে দ্রবণটা বা মিশ্রণটা তুমি বানিয়েছো সেটা কিন্তু সমসত্ব মিশ্রণ হয়েছে। কলয়েডের ক্ষেত্রে এবং প্রকৃত দ্রবণের ক্ষেত্রে যে মিশ্রণটা তুমি বানাচ্ছ সেই মিশ্রণটা কিন্তু স্থায়ী হয়। মানে কলয়েডে কিন্তু অসমসত্ব মিশ্রণ তৈরি করে কলয়েড, কিন্তু স্থায়ী হয়। লাস্টেরটা প্রলম্বন কিন্তু স্থায়ী হয় না। প্রলম্বন কিন্তু অস্থায়ী দ্রবণ তৈরি করে। যেমন কিসের? ধরো চকের গুঁড়ো জল, চকের গুঁড়ো প্লাস জল দিয়েছো, বেশ করে ঝাঁকিয়ে নিলে, দেখলে হ্যাঁ একটা ঘোলাটে ভাব চলে এসছে, মানে অস্বচ্ছ এবং অসমসত্ব দ্রবণ তৈরি হবে, যেটাকে আমরা প্রলম্বন বলবো। কিছুক্ষণ পরে দেখবে চকের গুঁড়োটা ধীরে ধীরে জলের তলায় বেশিরভাগটাই থিতিয়ে পড়বে, অল্প একটু চকের গুঁড়ো জলের মধ্যে আছে। তার মানে এই যে মিশ্রণটা তৈরি হলো মানে প্রলম্বনের ক্ষেত্রে, সেটা কিন্তু অস্থায়ী হলো। কিন্তু দেখো তুমি চা করে দিয়েছে তোমার মা বাড়িতে, চাটা খেতে খেতে তুমি ভুলে গেছো, অঙ্ক করছো করতে করতে ভুলে গেছো, বা ইতিহাস পড়ছো পড়তে পড়তে ভুলে গেছো, বাংলা পড়ছো পড়তে পড়তে ভুলে গেছো। কিন্তু এই পড়তে পড়তে ভুলে গেলেও মা বলছে এই চাটা খেয়েছিস, দেখলে হ্যাঁ চা কিন্তু সেই একই রকম আছে, শুধু ঠান্ডা হয়ে গেছে আর কিচ্ছু না। অর্থাৎ চায়ের মধ্যে চা, জল, চিনি এগুলো সব থাকে, তো চা পাতার যে নির্যাসটা সেটাও কিন্তু জলের সঙ্গে মেশে, সব কিন্তু একই রকম আছে। অর্থাৎ কোনোটাই কিন্তু থিতিয়ে পাত্রের তলায় পড়েনি। ঠিক আছে, তার মানে চাটা আমি বলেছি কলয়েডও কিন্তু একটা স্থায়ী দ্রবণ। কলয়েড কিন্তু অস্থায়ী না, রেখে দিলে যে ভেঙে নষ্ট হয়ে যাবে এরকম কিন্তু ব্যাপার নয়। প্রকৃত দ্রবণও তাই, তবে তাই নয় কোনটা? প্রলম্বন কিন্তু একটা অস্থায়ী দ্রবণ। এখন এছাড়াও আছে সল, এরোসল। সলটা কি জিনিস? দেখো, যদি কলয়েডের ক্ষেত্রে যদি বিস্তার মাধ্যম তরল হয় আর বিস্তৃত দশা যদি কঠিন হয়, বিস্তার মাধ্যম তরল হবে, বিস্তৃত দশা কঠিন হবে যদি হয়, তাহলে কিন্তু সেটাকে আমরা বলবো সল। যেমন ধরো গোল্ড সল, মানে সোনাকে জলে দিয়ে সল তৈরি করা হয়েছে, একটা কলয়েড তৈরি করা হয়েছে উপযুক্ত পরিবেশে, অর্থাৎ উপযুক্ত পরিকাঠামো নিয়ে উপযুক্ত ভাবে আমরা তৈরি করেছি গোল্ড সল, সেটা কিন্তু একটা সল বলবো। এরোসল কি? এরোসলের মধ্যে একটা প্রধান জিনিস যেটা থাকে সেটা হচ্ছে বায়ু। এরোসলের মধ্যে বিস্তার মাধ্যমটা হবে বায়ু, আর বিস্তৃত দশা তোমার হতে পারে তরল, হতে পারে বা হতে পারে কঠিন। যেমন ধরো কুয়াশা যদি হয়, কুয়াশার মধ্যে বায়ু থাকে, বায়ু সঙ্গে কি থাকে? ধূলিকণা থাকে, জলীয় বাষ্প থাকে। তাই এইগুলো কিন্তু আমরা এরোসলের মধ্যে ফেলে, অর্থাৎ বায়ু থাকবে বিস্তার মাধ্যম, অর্থাৎ দ্রাবক। যেটা যদি দ্রবণ হতো আর কি, তাহলে আমরা বায়ুটাকে দ্রাবক বলতাম এখানে, কিন্তু যেহেতু দ্রবণ তো নয়, তাহলে আমরা দ্রাবক কথাটাই ইউজ করতে পারবো না। আমাকে বলতে হবে কি? বিস্তার মাধ্যম। বারবার এই কথার উপর জোর দিচ্ছি, দ্রাবক কখনোই বলা যাবে না, বলতে হবে বিস্তার মাধ্যম। আর দ্রাবক কথাটার জায়গায় কি বলতে হবে? বিস্তৃত দশা। কার ক্ষেত্রে?
কোলয়েডের ক্ষেত্রে। এবার আমরা আসছি যে কোনো তোমার দ্রবণ তৈরি করতে গেলে দ্রবণটা কিভাবে তৈরি করব বা তৈরি করে কি বা করব। দেখো, তোমাকে 1 গ্লাস জল দেওয়া হয়েছে, অপরন্ত চিনি দেওয়া হয়েছে, তুমি সব চিনিগুলো জলের মধ্যে কি দ্রবীভূত করতে পারবে না। ধরো একটা নির্দিষ্ট তাপমাত্রায়, মানে ঘরের মধ্যে তুমি তৈরি করছো, ঘরে একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে, টেম্পারেচারের মধ্যে চিনিটাকে তুমি আস্তে আস্তে গুলছো, একটু করে নিচ্ছ, আবার নিচ্ছ, দেখতে দিয়ে দেখবে যে পাত্রের তলায় কিন্তু চিনি থিতিয়ে পড়ে গেল, 1000 বার কিন্তু চামচ দিয়ে নাড়ার পরেও কিন্তু একদমই দ্রবীভূত হলো না, চিনিটা যেমন ছিল তেমনই, আরো এক্সট্রা দিলে সেটুকু থেকেই গেল। এবার তুমি ছেঁকে নিলে, এই যে দ্রবণটা তৈরি করলে এটা কিন্তু তৈরি হলো একদম সম্পৃক্ত দ্রবণ, মানে এর মধ্যে আর কোনো কি যাবে না, চিনি যাবে না। তাহলে এই বলতে বলতে কিন্তু আমি বলে ফেললাম যে দ্রবণ কয় প্রকার, প্রকৃত দ্রবণ কয় প্রকার আমার কিন্তু বলা হয়ে গেল। প্রকৃত দ্রবণ তাহলে কয় প্রকার পেলাম, এক হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, আর আরেকটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, আরেকটাও আছে সেটা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। তা এই তিনটে দ্রবণের মধ্যে কি পার্থক্য বা কিভাবে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি। দেখো, সম্পৃক্ত দ্রবণ একটু আগে বলেছি, কি করলে না চিনি গুলতে গুলতে আর হলো না, এইটাই সম্পৃক্ত দ্রবণ। কেন সম্পৃক্ত দ্রবণ তাকেই বলা হয় একটা নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রবীভূত করা যেতে পারে, যদি সেটা দিয়ে দ্রবণটা তৈরি করা হয় তবে সেই দ্রবণকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ। যেটা তুমি একটু আগে বানিয়েছো, আমি গিয়ে কিন্তু সেটা খাবো, অর্থাৎ চিনি জলের সম্পৃক্ত দ্রবণ বানানো হয়ে গেছে। অসম্পৃক্ত দ্রবণটা কি না, তুমি খুব কিপটে, জল নিয়েছো 1 গ্লাস আর চিনি নিয়েছো 1/2 চামচ, মানে তার মধ্যে চিনি আরো যাবে, যে দ্রবণটা তুমি বানালে একটু একটু মিষ্টি হয়েছে জলটা, মানে শরবত হয়েছে কিন্তু শরবতটা পুরোপুরি মিষ্টি হয়নি, এই দ্রবণটা হলো অসম্পৃক্ত দ্রবণ। অর্থাৎ একটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবক যত গ্রাম দ্রাবক নিতে পারবে, মানে দ্রবীভূত হওয়ার ক্ষমতা রাখে, তার চেয়ে কম পরিমাণ দ্রাবক দিয়ে যদি কোনো দ্রবণ তৈরি করা হয় তখন সেই দ্রবণকে, মানে প্রকৃত দ্রবণকে বলা হয় অসম্পৃক্ত দ্রবণ। তাহলে সম্পৃক্ত দ্রবণ পেলাম, অসম্পৃক্ত দ্রবণ পেলাম। অতিপৃক্ত দ্রবণটা কি? অতিপৃক্ত দ্রবণ বলতে কি বোঝায়? তোমরা মিষ্টি খাও, রসগোল্লা কিনলে কিন্তু রসের মধ্যে দিয়ে মিষ্টিটা দেয়। এই যে রসগোল্লা রসটা না, এটা কিন্তু একটা অতিপৃক্ত দ্রবণের উদাহরণ। রসগোল্লা যদি বাড়িতে তৈরি করা দেখো, বা দোকান যদি কারো থাকে, বা দোকানে গিয়ে তৈরি করা তুমি দেখে থাকো কখনো, দেখবে প্রথমে জল নেওয়া হয়, চিনি অল্প অল্প করে দেয় আর নাড়তে থাকে, অল্প অল্প দেয় নাড়তে থাকে, অল্প অল্প দেয় নাড়তে থাকে, নাড়তে এবং মাঝে মাঝে চিনি দিতে থাকে, একবারে দেয়া হয় না। কেন এটা? কারণ এটা করা হয় যত উত্তাপ বাড়ে না, যত উত্তাপ বাড়ে, কঠিনে তরলের দ্রবণের ক্ষেত্রে, মানে তরল হচ্ছে দ্রাবক, কঠিন হচ্ছে দ্রাবক। কঠিনে তরলের দ্রবণের ক্ষেত্রে কি হয়, তরলে কঠিনের দ্রবণের ক্ষেত্রে, মানে তরল হচ্ছে দ্রাবক আর কঠিন পদার্থ হচ্ছে আমাদের চিনি। এখানে তরলটা হচ্ছে জল, চিনি জলের মধ্যে যত দিচ্ছি, যত উষ্ণতা বাড়ানো হচ্ছে, তত না বেশি পরিমাণ চিনি সেই জলের মধ্যে যাওয়ার ক্ষমতা রাখবে। মানে জলের যে আন্তরাণবিক স্থানটা আছে, দুটো জলের অণু, 4টে জলের অণুর মধ্যে যে গ্যাপ আছে না, সেই গ্যাপের মধ্যে গিয়ে চিনিগুলো ঢুকতে থাকে। যত উষ্ণতা বাড়ায় তত জলের মধ্যে সেই বন্ধনগুলো ভাঙতে থাকে, আর তার জায়গায় কে ঢোকে, চিনিগুলো গিয়ে ঢুকতে থাকে। এবং যত উষ্ণতা দিই তত এই বন্ধন ভাঙে, তত বেশি বেশি চিনি যায়। এইভাবে তৈরি করা অতিপৃক্ত দ্রবণ। অর্থাৎ আমরা বলতে পারি যে উষ্ণতা বৃদ্ধি বা অন্যান্য উপায়, আরো অনেক উপায় আছে, আসবো সেগুলোতে পরে, একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবক, সর্বোচ্চ যত পরিমাণ দ্রাবক গ্রহণ করার ক্ষমতা রাখে, তার চেয়ে বেশি পরিমাণ দ্রাবক যদি সেই দ্রাবকে দ্রবীভূত করা হয়, তবে সেই
দ্রবণকে বলা হয় অতিপৃক্ত দ্রবণ। আমরা একটা উদাহরণ বলেছি, সেটা হচ্ছে রসগোল্লার রস, মানে মিষ্টির রস। এটা একটা খুব সিম্পল উদাহরণ এবং সবারই হাতের কাছে, চোখের দেখা, সবাই দেখতে পারো। বাড়িতে তৈরি করার কথা বলছি না, অনেক চিনি নষ্ট হবে। তুমি গিয়ে আবার তৈরি করে দেখে নিতে পারো, বাড়িতে কিনে আনলেও সেই জিনিসটা দেখে তুমি ব্যাপারটা কিছুটা উপলব্ধি করতে পারবে। এরপরে আমরা আসবো দ্রাব্যতা। তাহলে চলো শুরু করি। দ্রাব্যতা। দ্রাব্যতা কি জিনিস? দ্রাব্যতা হচ্ছে উষ্ণতার সঙ্গে সম্পর্কিত একটি রাশি। কি সেটা? না, একটা নির্দিষ্ট উষ্ণতায়, মানে একটা স্থির উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবক সর্বোচ্চ যত গ্রাম, যত পরিমাণ দ্রাবক দ্রবীভূত করতে পারে, দিয়ে সমসত্ব মিশ্রণ অর্থাৎ দ্রবণ তৈরি করতে পারে, সেই গ্রাম প্রকাশক সংখ্যাটি হচ্ছে সেই দ্রবণের দ্রাব্যতা। তাহলে দ্রাব্যতার সংজ্ঞায় আমাকে উষ্ণতার উল্লেখটা করতেই হবে। উষ্ণতার উল্লেখ করা ছাড়া দ্রাব্যতা কিন্তু কোনো অর্থই থাকে না। তাহলে উষ্ণতা সঙ্গে দ্রাব্যতার সম্পর্ক আছে। কিরম সম্পর্ক? না, উষ্ণতা যদি বাড়ানো হয় সাধারণত দ্রাব্যতা বাড়ে। কি ধরনের দ্রবণের ক্ষেত্রে? না, তরলে কঠিনের দ্রবণের ক্ষেত্রে। যেমন হচ্ছে জলের মধ্যে লবণ বা জলে চিনি জলের যে মিশ্রণ বা শরবত, এই ধরনের ক্ষেত্রে কিন্তু সাধারণত দেখা যায় যে উষ্ণতা যদি বৃদ্ধি করো তাহলে দ্রাব্যতা বাড়তে থাকে, আরও বেশি পরিমাণ দ্রাবক সেই একই পরিমাণ দ্রাবক জলে দ্রবীভূত হতে পারবে। নেক্সট হচ্ছে দ্রাব্যতা আবার কমেও উষ্ণতা বৃদ্ধি করলে। কি করে? না, যদি তুমি সেই দ্রবণটা নাও তরলে গ্যাসের দ্রবণ, ধরো কোল্ড ড্রিঙ্কস তোমরা সকলেই খাও। তা তরলে গ্যাসের দ্রবণ অর্থাৎ কোল্ড ড্রিঙ্কসের ক্ষেত্রে দেখবে যে যদি তুমি উষ্ণতা বৃদ্ধি করো তাহলে সেই কোল্ড ড্রিঙ্কস থেকে বা সোডা ওয়াটার থেকে কি হবে, কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে যাবে, অর্থাৎ দ্রাব্যতা কমে যাবে। তো আমরা বলতে পারি তাহলে কি না, তরলে গ্যাসের দ্রবণের ক্ষেত্রে দ্রাব্যতা কিন্তু উষ্ণতা বৃদ্ধিতে কমে যাবে। আবার কঠিনে গ্যাসের দ্রবণের ক্ষেত্রেও কিন্তু উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কমে যাবে। কীরকম জিনিসটা? প্যালাডিয়াম বা প্লাটিনাম, পিটি, প্যালাডিয়াম বা পিটি প্লাটিনাম ধাতুর যে হাইড্রোজেন গ্যাসকে অন্তর্ধৃতি করতে পারে, এই ঘটনা আমরা জানি। মানে একটা প্যালাডিয়াম ধাতুর পাত বা প্লাটিনাম ধাতুর পাত রেখে দিলে তার মধ্যে যদি তুমি হাইড্রোজেন গ্যাসকে প্রবাহিত করো তাহলে একটা দ্রবণ তৈরি হবে। কীরকম দ্রবণ? না, প্যালাডিয়াম বা প্লাটিনাম ধাতুর পাতের উপরিভাগে সারফেসে হাইড্রোজেন গ্যাসগুলো এক ধরনের আকর্ষণ বল দ্বারা আটকে থাকবে। একে আমরা বলি যে কঠিনে গ্যাসের দ্রবণ। সেখানেও কিন্তু উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা কমে যাবে, অর্থাৎ হাইড্রোজেন গ্যাস কম পরিমাণ থাকবে। কিছু হাইড্রোজেন গ্যাস যদি থেকেও থাকে, উষ্ণতা বৃদ্ধি করলে কিন্তু সেই প্যালাডিয়াম বা প্লাটিনাম ধাতু থেকে কিন্তু বেরিয়ে যাবে। এরপরে আসছি গাঢ়ত্ব। গাঢ়ত্ব কি জিনিস? না, গাঢ়ত্ব অনেক একক আছে, আমরা এখানে বেশি শিখব না। প্রথম শিখছি গাঢ়ত্ব পার্সেন্টেজ, শতকরা মাপ। কিসে? না, ওয়েট পার ভলিউম, গ্রাম পার সিসি, পার্সেন্টেজে, শতকরায়। অর্থাৎ 100 সিসি দ্রাবকে যত গ্রাম দ্রবীভূত থেকে দ্রবণ তৈরি করবে সেটাই হচ্ছে সেই দ্রবণের গ্রাম পার সিসিতে, পার্সেন্টেজে, অবশ্যই শতকরা মাপে গ্রাম পার সিসিতে তার গাঢ়ত্ব। এখন এই গাঢ়ত্বটা খুব একটা ব্যবহার করা হয় না। বিভিন্ন অঙ্ক বা গাণিতিক যে সমস্ত প্রবলেম আমরা করব পরে বা হায়ার ক্লাসে করব, সেখানে কিন্তু যে এককটা ব্যবহার করা হয় বহুল পরিমাণে, সেটা হচ্ছে মোলারিটি। তাহলে এটার নাম কি আমরা বললাম? শতকরা মাত্রা। আর এখন যেটা লিখছি সেটা হচ্ছে মোলারিটি। মোলারিটিটা কি? তোমরা এর আগে নিশ্চয় মোল ধারণার সঙ্গে পরিচিত আছো। মোলটা কি? না, অ্যাভোগাড্রো সংখ্যক যদি কোনো অণু তুমি নাও সেটা হচ্ছে 1 মোল, অর্থাৎ 6.023
3 × 10⁻23। এই সংখ্যক অণু যদি কোনো দ্রাবের তুমি নাও, সেটাকে বলবো আমরা 1 মোল অণু। এই 1 মোল অণু যদি 1000 সিসি দ্রাবকে দ্রবীভূত থাকে, তাহলে আমরা সেই যে দ্রবণটা তৈরি হবে সেই দ্রবণের গাঢ়ত্বকে বলবো 1 মোলার, লিখব 1m, অর্থাৎ এটাকে আমরা মুখে বলবো 1 মোলার দ্রবণ। তা সবসময় যে 1 মোলই থাকবে তার তো কোনো মানে নেই, সেটা 0.5 মোল হতে পারে, 1.5 মোল হতে পারে, 2.3 মোল হতে পারে। সেক্ষেত্রে মোলারিটি কত দাঁড়াবে না 2.3 মোলার, বড় হাতের M হবে। এই হচ্ছে গাঢ়ত্ব সম্পর্কিত যে দুটি রাশি তোমাদেরকে বলা হলো। এই দুটো পড়লে আপাতত 9 তোমাদের কভার হয়ে যাবে, কোনো চিন্তা নেই। এরপরে আমরা আসবো যে দ্রাব্যতা থেকে যে তোমার কেলাস কি। দেখো কেলাসন কি, কেলাস বা কেলাসন তোমরা বাড়িতে লবণ দেখে থাকবে, দেখবে লবণটা কি দিয়ে তৈরি না, সাদা সাদা কী দিয়ে তৈরি স্যার বলতে পারবো না, সোডিয়াম ক্লোরাইড দিয়ে, NaCl। NaClগুলো কিন্তু গুঁড়ো গুঁড়ো পাউডারের মতো নয়, একটা নির্দিষ্ট তার শেপ আছে, আকার আছে, সেই আকারটাকে বলবো আমরা কেলাস আকার। এই যে বিভিন্ন লবণ, সেই লবণগুলোর কিন্তু এক এক রকম আকার আছে। খাদ্য লবণের একরকম আকার, অন্য লবণগুলো আর একরকম আকার, সেই সবগুলোরই কিন্তু নির্দিষ্ট আকার কিন্তু আছে, আকার কিন্তু থাকবে আর কি, এক কথায়। তা এই যে ধরো যে কোনো লবণকে তুমি নিলে তার দ্রবণ তৈরি করলে, দ্রবণটাকে তুমি গাঢ় করলে, মানে যে দ্রাবকে তুমি দ্রবণটা ধরো জলে দ্রবীভূত করেছো, গাঢ় করলে, গাঢ় করার পর ধীরে ধীরে যদি তুমি ঠান্ডা করো তাহলে দেখবে সেখান থেকে কি হবে না, সেই যে লবণটা নিয়েছো সেই লবণের কেলাসগুলো বেরিয়ে আসবে, অর্থাৎ দ্রাবক জল থেকে সেটা পৃথক হয়ে যাবে। একেই বলবো আমরা কেলাসন প্রক্রিয়া। এই কেলাসন প্রক্রিয়া তাড়াতাড়ি করার জন্য আমরা না ওই যে গাঢ় করে নেওয়া যে দ্রবণ তার মধ্যে একটুখানি আগে থেকে তৈরি করা, মানে আগের দিন বা আগের বছর বা আগের মাসে তৈরি করা অল্প একটুখানি কেলাস দিয়ে দেবো। তাতে কি হবে, কেলাসন প্রক্রিয়াটা খুব তাড়াতাড়ি হবে। একে বলা হয় বীজ কেলাস দেওয়া। এই গেল কেলাসন সম্পর্কিত বিষয়। এটা তোমরা ক্লাস 11-এ যখন উঠবে তখন হাতে কলমে এটা কিন্তু প্র্যাকটিক্যালেও আছে, করেও দেখতে পারবে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত দ্রাবক, কলয়েড পড়লাম, সমসত্ব মিশ্রণ, অসমসত্ব মিশ্রণ সব পড়েছি। কিভাবে একটা সমসত্ব মিশ্রণ তৈরি করা হয় সেটাও জেনেছি। এবার দেখো সম্পৃক্ত দ্রবণকে কি করে তুমি অসম্পৃক্ত দ্রবণে পরিণত করবে, আর একটা অসম্পৃক্ত দ্রবণকে কি করে সম্পৃক্ত দ্রবণে পরিণত করবে, বলতে পারবে? খুবই সোজা। সম্পৃক্ত দ্রবণের মধ্যে তুমি কি করবে, সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করার জন্য তোমাকে কি লাগবে, তোমার লাগবে সেখানে অল্প একটুখানি দ্রাবক লাগবে। যে দ্রাবক তুমি নিচে দ্রাবক ঢেলে দাও, তাহলে কিন্তু সম্পৃক্ত দ্রবণটা অসম্পৃক্ত হয়ে গেল। আবার সম্পৃক্ত দ্রবণকে তুমি যদি উত্তপ্ত করো, টেম্পারেচার বাড়াও, তাহলেও কিন্তু দ্রবণটা অসম্পৃক্ত হয়ে যাবে। ঠিক উল্টোটা যদি বলি, অসম্পৃক্ত দ্রবণকে তুমি সম্পৃক্ত করবে কি করে, অসম্পৃক্ত দ্রবণের উষ্ণতা কি করবে, তুমি বাড়াতে থাকবে না কমাতে থাকতে হবে, তাহলে দ্রবণটা একসময়তে সম্পৃক্ত হয়ে যাবে। আর কি উপায় আছে? 2 নম্বর উপায় আছে, ওই দ্রবণের মধ্যে বেশি পরিমাণে দ্রাব যোগ করতে থাকো, তাহলে একসময় দ্রবণটা সম্পৃক্ত হয়ে যাবে। এই গেল সম্পৃক্ত দ্রবণ থেকে অসম্পৃক্ত দ্রবণ তৈরি, আর অসম্পৃক্ত দ্রবণ থেকে সম্পৃক্ত দ্রবণ তৈরির পদ্ধতি। খুবই সিম্পল। এবার যদি তোমাকে বলা হয় যে সমস্ত দ্রবণই সমসত্ব মিশ্রণ, কিন্তু সমস্ত মিশ্রণ দ্রবণ নয়। আবার একবার বলি অন্যভাবে, সমস্ত দ্রবণই মিশ্রণ, কিন্তু সমস্ত মিশ্রণ দ্রবণ নয়। সমস্ত দ্রবণই মিশ্রণ, কিন্তু সমস্ত মিশ্রণ দ্রবণ নয়। কথাটা কি ঠিক কি ভুল? হ্যাঁ স্যার ঠিক। কী করে ঠিক? দেখো, সমস্ত দ্রবণ মানে মিশ্রণটা কেমন? সমসত্ব মিশ্রণ। তাহলে সমস্ত দ্রবণ অবশ্যই মিশ্রণ।
এবার মিশ্রণের প্রসঙ্গ আছে। মিশ্রণ নিলে মিশ্রণটা কি প্রকার বলা হয়নি, কিন্তু মিশ্রণটা সমসত্ব হতে পারে, অসমসত্ব হতে পারে। এবং এই মিশ্রণটা কি মিশ্রণ, মানে কোলয়েডের মিশ্রণ নাকি প্রলম্বন, কিছুই বলা হয়নি। তাই আমরা বলতে পারি যে দ্বিতীয় বক্তব্য, অর্থাৎ সমস্ত মিশ্রণ কিন্তু দ্রবণ নয়। কারণ মিশ্রণটা যদি অসমসত্ব হয় তাহলে কিন্তু সেটা দ্রবণের পর্যায়ে পড়বে না, সেটা হয় কোলয়েড নাহলে প্রলম্বন বা শুধুই মিশ্রণ এই পর্যায়ে পড়বে। আর আমরা আগেই দেখেছি যে প্রকৃত দ্রবণ এবং কোলয়েড দুটোই কিন্তু স্থায়ী, কিন্তু প্রলম্বন যেটা আমরা পড়েছি অল্প, সেটা কিন্তু অস্থায়ী। অর্থাৎ রেখে দিলে কিন্তু সেই যে প্রলম্বন তৈরি হয়েছিল সেটা কিন্তু ভেঙে যায়। অর্থাৎ ধরো জলের মধ্যে তুমি চকের গুঁড়ো মিশিয়ে দিয়েছো বা বালি মিশিয়ে দিয়েছো, কাদা মিশিয়ে দিয়েছো, সেক্ষেত্রে দেখো কিছুক্ষণ পরে বেশিরভাগ কাদা জল বা চকের গুঁড়োটা পাত্রের তলায় জমা হয়ে গেছে, আর জলটা অল্প একটু ঘোলাটে ভাব রয়ে গেছে। তাই আমরা কিন্তু চা যদি তৈরি করে রাখো, একটু আগেও বলেছি যে চা কিন্তু একই থাকবে, চা কিন্তু তোমার ঠান্ডা হয়ে যেতে পারে, কিন্তু চায়ের যে জিনিস যে চাগুলো তৈরি, সে মানে চিনি, চায়ের যে পাতার যে নির্যাস, সেগুলো কিন্তু জল থেকে, মানে জল দিয়ে চাটা তৈরি করা হয়েছে, জল থেকে কিন্তু আলাদা হয়ে যাওয়ার কোনো রাস্তা নেই বা হয়ে যাবেও না। অর্থাৎ চা কিন্তু একটা স্থায়ী দ্রবণ, কিন্তু চা দ্রবণ নয়। কি চা? চা হচ্ছে কোলয়েড, দুধ একটা কোলয়েড। এরপরে আমরা দ্রবণ সম্পর্কিত আরেকটা প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে কঠিনে কঠিনের দ্রবণ। কঠিনে কঠিনের দ্রবণ কি কি হতে পারে? যত রকম ধাতু সংকর আছে সবই কিন্তু কঠিনে কঠিনের দ্রবণ। ধাতু সংকরগুলো একবার পড়ে নিতে হবে। প্রচুর ধাতু সংকর আছে, জার্মান সিলভার থেকে শুরু করে ইলেকট্রন, তারপরে গান মেটাল, পিতল, ব্রোঞ্জ, তাই তো, সবই কিন্তু কঠিনে কঠিনের দ্রবণ। অর্থাৎ সেই যে পিতলটাকে তুমি নিলে, পিতলের সমস্ত জায়গায় জিঙ্ক এবং কপার কিন্তু একই অনুপাতে তুমি পাবে, কোথাও কিন্তু বেশি অনুপাত পাবে না, বেশি কম কোনটা হবে না, সব জায়গায় অনুপাত কিন্তু সেম হবে। সেই জন্যই পিতলকে বলা হচ্ছে সংকর ধাতু, এবং সংকর ধাতু প্রত্যেকটাই কিন্তু একটা দ্রবণ, প্রকৃত দ্রবণ। কী ধরনের দ্রবণ? কঠিনে কঠিনের দ্রবণ। গ্যাসে গ্যাসের দ্রবণ পড়েছো, তরলে গ্যাসের দ্রবণ পড়েছো, সমস্ত রকম দ্রবণই তোমাদের একরকম পড়া হয়ে গেছে। বইটা অবশ্যই ফলো করবে, যে বই তুমি ফলো করো না কেন, বই কিন্তু মাস্ট। আমি শুধু তোমাদেরকে দিশা দেখাচ্ছি কি করে পড়তে হয়, পড়া কি করে মনে রাখতে হয়, পড়ার স্টাইলটা কি, কিন্তু বইকে বাদ দিয়ে কিছু হয় না, বই অবশ্যই দেখতে হবে। প্রকৃত দ্রবণ, কোলয়েড এবং প্রলম্বন সম্পর্কিত পড়েছি। এদের মধ্যে যে কণিকাগুলো থাকে, অর্থাৎ প্রকৃত দ্রবণের মধ্যে দ্রাব থাকে, তার যে ব্যাস হতে হবে 10⁻⁸ সেন্টিমিটারেরও কম হতে হবে। কোলয়েডের মধ্যে যে বিস্তৃত দশা থাকে, তার যে মাপ, কোণার যে ব্যাস হতে হবে, সেটা হচ্ছে 10⁻⁵ থেকে 10⁻⁷ সেন্টিমিটারের মধ্যে হবে, অর্থাৎ একটু বড় হলো। প্রলম্বনের ক্ষেত্রে সেই কণাটার ব্যাসটা কত হবে? 10⁻⁴ সেন্টিমিটারেরও কিন্তু বেশি হতে হবে। অর্থাৎ দেখা যাচ্ছে প্রলম্বনের ক্ষেত্রে কণার ব্যাস সবচেয়ে বেশি, সবচেয়ে কম হচ্ছে প্রকৃত দ্রবণের ক্ষেত্রে। দেখবে টিউবওয়েলের জল, মানে নলকূপের জল তুমি রেখে দিলে ঘোলাটে হয়ে যায়। কারণটা কি? টিউবওয়েলের জলের মধ্যে ফেরাস বাইকার্বনেট থাকে, FeHCO3 থাকে, FeHCO3 থাকে। এখন যখন এটা রেখে দেয়, বায়ুর অক্সিজেন দ্বারা এটা জারিত হয়ে গিয়ে তৈরি হয়ে যায় ফেরিক হাইড্রোক্সাইড, যার রঙটা কি? হলুদ রং। হলুদ রং। এর জন্যই কিছুক্ষণ পরে সেই জলটা দেখা যায় হলুদ হয়ে গেছে, একটু হলদে ভাব হয়ে গেছে, পাত্রের তলায়, এই তলায় বলছি, ওপরের দিকে একটু হলুদ হলুদ ভাসতে দেখা যায় অনেক সময়তে। এই আমাদের দ্রবণের চ্যাপ্টারের যে সমস্ত বিষয় গুরুত্বপূর্ণ ছিল এবং যতটা তোমাদেরকে দেয়া যায় সবটাই প্রায় বলেছি। আশা করি তোমাদের উপকারে রাখবে। ভালো থেকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।